জি স্যার, সেটা বলছি স্যার, আমাদের যে গুগল এপিআইটা আমরা ইউজ করি সেটা স্যার এআই অ্যানালাইজ করবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটার একদম এক্সাক্ট লোকেশন, যে আপনি শেরপুরের ডিসি অফিসে দাঁড়িয়ে আছেন সেটার এক্সাক্ট লোকেশন সে এআইটা ডিটেক্ট করবে এবং সেই অনুযায়ী স্যার আপনাকে ডক্টর অথবা আপনার হেলথ রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আপনাকে উত্তর দিতে সক্ষম। ধরুন স্যার, আপনার হাতে আছে 2000 টাকা, আপনি আমাদের এআইকে বললেন যে তুমি আমাকে 2000 টাকার মধ্যে একটা খাদ্যাভ্যাসের রুটিন তৈরি করো, যা আমি 1 মাস ডেলি ফলো করতে পারবো। সেটা যেমন স্যার আমরা বললাম, গিভ মি এ রুটিন প্ল্যান অফ ফুড ইন 2000 টাকা ইন 1 মান্থ। Here is a 1 month budget friendly food routine for a teenager in 2000 rupees. স্যার এখানে আপনার যাবতীয় একটা ছক দিচ্ছে। ধরুন স্যার, আপনি সকালে খাবেন 1 বয়েলড এগ, আপনার একটা সেদ্ধ ডিম আর একটা কলা বা আপনার সিজনাল যে ফ্রুটগুলো রয়েছে সেই অনুযায়ী স্যার আপনাকে একটা ছক করে দেবে। আবার স্যার আপনি বললেন যে হ্যালো, সে কিন্তু স্যার স্মার্টলি উত্তর দেবে, হ্যালো আই এম স্মার্ট শপিং অ্যাসিস্ট্যান্ট, হাউ ক্যান আই হেল্প ইউ। এখন স্যার আমাদের প্রশ্ন হতে পারে যে চ্যাট জিপিটি এবং যে আপনার যে ডিপসিক, এই এআইগুলো, এই এআই প্ল্যাটফর্মগুলো ছেড়ে কেন আমি স্মার্ট চ্যাটের এআই প্ল্যাটফর্মটা ইউজ করব? স্যার এটার প্রথমত দুটি মূল কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে, আপনি যখন চ্যাট জিপিটি ইউজ করবেন তখন কিন্তু আপনাদের সেই সার্ভারটা ইউজ করতে হচ্ছে। তাদের সার্ভারে যখন আপনার এন্ট্রি করবেন বা আপনার ইন্টারফেসে যাবেন, যখন আপনার অ্যাকাউন্ট করবেন, তখন কিন্তু আপনার টার্মস অ্যান্ড পলিসিতে দেখবেন আপনার যে ব্যক্তিগত অ্যাক্সেসগুলো রয়েছে সব তাদেরকে দিতে হচ্ছে এবং সেগুলো তারা স্টোর করে রাখবে। যেমন স্যার, আমি চ্যাট জিপিটি অ্যাপে ঢুকে গেলাম, সেখানে আমি যা যা সার্চ করেছি সব কিন্তু একদম ডিটেল দেওয়া আছে। এগুলো যদি আমি ডিলিটও করে দিই, তারা কিন্তু স্টোর করে রাখে। কিন্তু আমাদের যে স্মার্ট কার্ড অ্যাপ আছে, জাস্ট আমি এখানে ডিলিট করবো, চ্যাট হিস্ট্রি হ্যাজ বিন ক্লিয়ারড, হাউ ক্যান আই হেল্প ইউ, সে আবার নতুন করে আপনাকে যা সাজেস্ট করার প্রয়োজন সেগুলো সাজেস্ট করবে। আবার ধরুন স্যার, আর সেকেন্ড যে কারণটি রয়েছে সেটা হচ্ছে স্যার লোকাল এরিয়ার তথ্য। চ্যাট জিপিটি এবং ডিপসিকের মধ্যে এআইগুলো কিন্তু আপনার যে শিল্প, সেই লোকাল এরিয়ার তথ্যগুলো দিতে পারবে না। কিন্তু আমাদের যে স্মার্ট কার্ড অ্যাপ আছে সেটি কিন্তু লোকাল এরিয়ার তথ্যগুলো ডিটেইলি আপনি আসলে বাজারজাত করবো স্যার, অবশ্যই বাজারজাত করার সাজেশন আছে। স্যার আরও কিছু ফিচার ছিল স্যার, সমস্যা নেই, হ্যাঁ যে কোনো একটা। আচ্ছা স্যার, যে কোনো স্যার, যেমন স্যার আমাদের এখানে আরেকটি যে ফিচার সেটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ধরুন স্যার, আমাদের এই প্রযুক্তির আগুন লেগে একদম মানে বিশাল কাণ্ড হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? আমাদের পুলিশকে প্রথমে বা আমাদের অবগত করতে হবে যে আমরা এই জায়গায় আছি, আমাদের এই জায়গায় এই হয়েছে। কিন্তু আমাদের যে স্মার্ট কার্ড অ্যাপ আছে, এখানের এআই ভিত্তিক যে কলিং সিস্টেম, সেখানে জাস্ট আপনি কল করবেন, সাথে সাথে কিন্তু যেখানে কল করা হয়েছে সেখানে আমাদের যে লোকেশন সেটা কিন্তু গুগল এপিআই ইউজ করে সে তার পুলিশ বা যেখানে আপনি কল করেছেন তাকে ভয়েস অ্যাসিস্ট করে বা তাকে মেসেজিং করে তাকে জানিয়ে দেবে যে এই জায়গায় এই ঘটনাগুলো হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভয়াবহ যে দুর্ঘটনা থেকেও এড়ানো সম্ভব, যা আমাদের কম সময়ে, অনেক সময় দেখা যায় স্যার সময়ের মধ্যে না করার জন্য আমরা অনেক বড় দুর্ঘটনায় জড়িত। স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম। কিন্তু এই লেজারটা একজনে পুরো একটা ভবন বা কমপ্লেক্স, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভবনকে রক্ষণাবেক্ষণ করতে পারে। এবং অনেকখানে দেখা যায় যে সিসি ক্যামেরা থাকার সত্ত্বেও অনেক চোর ডাকাতি হয়ে যেতে পারে, চাপ হয়ে যেতে পারে এবং সেটা কিন্তু অন্য কেউ হ্যাকারে বা কন্ট্রোল করে নিতে পারে। কিন্তু এটা থাকার ফলে কেউ কন্ট্রোল করতে পারবে না এবং একজন সিকিউরিটি দ্বারাই পুরো এইটাকে কন্ট্রোল করা সম্ভব। এটা হলো কাশ্মীরি জ্বালানি, এটা পেট্রোল পানির সংমিশ্রণের একটা মিথেন গ্যাস আমরা জ্বালানি হিসেবে প্রয়োগ করতে পারি। এটা অনেক সাশ্রয়ী, 1 লিটার পেট্রোল এবং পানি ছাড়া প্রায় সপ্তাহের উপর চালানো সম্ভব। ভালো করেছে। আমাদের প্রজেক্ট সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে কার্বন মিশ্রণ কি। প্রায় সকল জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, কৃত্রিম কার্বন
4 নম্বর। সত্যপতন করা হয় তখন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস নির্গত হয়। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনকে কার্বনেশন করা হয়। তারপরে উৎস দুই ধরনের, এক প্রাকৃতিক এবং অপরটি মানব সৃষ্ট। প্রাকৃতিক উৎসের মধ্যে রয়েছে আগ্নেয়গিরি, আগুন, শ্বাস-প্রশ্বাস ইত্যাদি, এবং মানব সৃষ্টির মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, পেট্রোল ইত্যাদি ব্যবহার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, অক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি উৎপাদন করা হয়। আমরা তৈরি করেছি ফ্যাক্টরি কার্বন ফিল্টার। আমরা এখানে ফ্যাক্টরি দিয়েছি, এখানে দিয়েছি সোলার পাওয়ার সিস্টেম এবং এখানে দিয়েছি ফিল্টার প্লান্ট। আমাদের ফিল্টার প্লান্টে পানি রয়েছে যা আমাদের সোলার পাওয়ার সিস্টেমে সেন্সর লাগানো থাকবে যেটা সূর্যের দিকে ঘুরে দেখবে যে সূর্যমুখী ফুলের মতো মনে হয়। সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে তাক করে থাকে, তেমনি আমাদের এই সোলার পাওয়ার সিস্টেমটাও সূর্যমুখী ফুলের মতো। আর আমাদের এই সোলার পাওয়ার সিস্টেমটা এত শক্তিশালী যে আমাদের ফ্যাক্টরি এবং আমাদের এই মডেলের যতগুলো যান্ত্রিক কাজ মানে বৈদ্যুতিক কাজগুলো রয়েছে সেগুলোর কাজ শেষ করার পরও আমাদের কিছুটা বিদ্যুৎ থেকে যাবে, যেটা আমরা জাতীয় বিদ্যুৎ জমা দিয়ে দেবো। যে আমাদের ফ্যাক্টরি কার্বন ফিল্টার। ফ্যাক্টরিতে আমরা চালিকা শক্তি হিসেবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবো, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদি। ফ্যাক্টরি হতে কার্বনযুক্ত ধোঁয়া নির্গত হবে। প্রধানত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, PM ইত্যাদি। ঘূর্ণয়মান আমরা এটা চালনা করলে ঘূর্ণয়মান বেলটি ঘুরতে থাকবে এবং ফ্যাক্টরি থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ঘূর্ণয়মান বেল্টের পানির কণার সাথে মিশ্রিত হয়ে ফিল্টার প্লান্টে চলে আসবে। ফলে পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। কার্বনিক অ্যাসিড পানির সাথে পানিকে দূষিত করবে। দূষিত পানিকে আমরা বিশুদ্ধকরণের জন্য ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন ব্যবহার করব। ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট এবং বাই প্রোডাক্ট হিসেবে পানি উৎপন্ন হবে। এর ফলে পানিটাও কিছুটা ঘোলাটে হয়ে যাবে। এই ঘোলাটে ভাব দূরকরণের জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেট পানি এবং ফ্যাক্টরিতে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম বাই কার্বনেট উৎপন্ন করব। এভাবে আমাদের পানিটি বিশুদ্ধকরণ হবে। আমাদের এই প্রক্রিয়াটি চলতে থাকবে। আপনারা বলতে পারেন যে আমরা শুধু ফ্যাক্টরিতে কার্বন ডাইঅক্সাইড নয়, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সালফার ডাইঅক্সাইড মিশ্রণের জন্য আমরা পানি এবং সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে সালফারাস অ্যাসিড উৎপন্ন হবে, যা পানিতে মিশ্রণের ফলে পানিটা দূষিত হবে এবং আমরা ক্যালসিয়াম অক্সাইড চালনা করে পানিকে বিশুদ্ধ করব। এভাবে আমাদের ফ্যাক্টরির কার্বন নিঃসরণ হবে। এটাই আমাদের ফ্যাক্টরি কার্বন। অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ডক্টর ইউনূস তিনি ছিলেন 3.0 প্রবর্তক। তার 3.0 মধ্যে রয়েছে শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্রতা, এমনকি শূন্য কার্বন, যা আমাদের এই ফ্যাক্টরিতে রয়েছে, যা বেকারত্ব দূর করবে এবং দরিদ্রতা দূর করবে এবং কার্বন পরিশোধনের মাধ্যমে কার্বনের পরিমাণ শূন্য করবে। কার্বন নিঃসরণের ফলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যার মধ্যে রয়েছে প্রাণীকুলের বিলুপ্তি। কার্বন হেলিক্স মডেল দেখতে পাচ্ছি, সরি ডাবল হেলিক্স মডেল। ঠিক আছে, সপ্তাহে বিজ্ঞান মেলায় কোন উপজেলা? আমার প্রথম প্রজেক্টের নাম হলো পরিবেশ দূষণ রোধ প্রজেক্ট এবং দ্বিতীয়টা হলো ইলেকট্রিসিটি সেভিং ভিলা। যে কোনো একটা তোমরা কি করো, একটা সম্পর্কে আমরা এই প্রজেক্টটি বানিয়েছি ডক্টর ইউনূস স্যারের 3.0 প্রজেক্ট, 3 নম্বর কন্ডিশন 0 কার্বন নিঃসরণ। আমাদেরটা হলো এটা হলো একটি কারখানা এবং এটি হলো একটি চুল্লি। এখানে বিভিন্ন দহন প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাপ উৎপন্ন করছি এবং সেটিকে আমরা রিসাইকেল করছি প্লাস্টিক এবং সেটি এখানে জমা করছি। আমরা যেহেতু এখানে আমরা মিথেনে দহন প্রক্রিয়া করছি, তবে সাধারণভাবে এখানে অনেক ধরনের বিষাক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটা আমরা পরিবেশে ছাড়তে পারি না, বিকজ উই আর নো দ্যাট কার্বন ডাইঅক্সাইড ভেরি হার্মফুল ফর আস। বাট উই ক্যান ইউজ দিস কার্বন ডাইঅক্সাইড ফর আওয়ার বেনিফিট। আর এখানে আমরা রেখেছি হলো দুধ এবং পানির মিশ্রণ, যেটি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা যখন এখানে কার্বন ডাইঅক্সাইডকে প্রবেশ করাবো, তখন সেটি হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটিয়ে হয়ে যাবে ক্যালসিয়াম কার্বন এবং পানি। ক্যালসিয়াম কার্বনেট জমা হবে নিচে এবং পানি জমা হবে উপরে। ক্যালসিয়াম কার্বনেট যখন আমরা এই
বাণিজ্যিক কংক্রিট হিসেবে, যা আমরা বাড়ি নির্মাণের কাজ করতে পারবো এবং আমাদের পরিবেশে 100% কার্বন ডাই অক্সাইড থেকে বাঁচাতে পারবো এই কলকারখানা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে ভূমিকম্পের ফলে অনেক মানুষ মারা যাচ্ছে এবং এর পাশাপাশি আমরা যে কোটি কোটি টাকা ব্যয় করে ভবন নির্মাণ করছি এটি ধসে পড়ছে, যার ফলে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। আর তাই এই বিল্ডিং ধসে পড়া এবং মানুষের প্রাণ বাঁচানো এই মাথায় রেখে আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি। আমাদের প্রজেক্টে দুটি ভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, একটি বেস আইসোলেশন সিস্টেম আর একটি হচ্ছে ক্রস বেসিক শক অ্যাবজর্বার। বেস আইসোলেশন সিস্টেম হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে আমরা কোনটা শেরপুর সরকারি বালিকা সিস্টেমটি হচ্ছে ভবনের সাথে মাটির যে সরাসরি সংযোগটা এটা বিচ্ছিন্ন করে, কারণ আমরা সেখানে বিয়ারিং বা স্লাইডার বসাবো, যেটি ভবনের উপরের দিকের তুলনায় উপরের দিকের কম্পনটা কম হবে নিচের দিকে। এটা ব্যবহার করার কারণে এই যে স্তম্ভটা এটা হচ্ছে কম কম্পন হচ্ছে আর এটা বেশি কম্পন হচ্ছে, এটা ব্যবহার করা হয় তাই এটা বেশি। এখন সেই ক্রস বেসিক হচ্ছে এরকম একটা প্রজেক্ট মনে হয় জাপানে হচ্ছে বর্তমানে। জাপানে এইভাবে বিল্ডিং করা হচ্ছে, জানো কিনা তোমরা? ভবনের দ্বারা আরসিসি বা রেইনফোর্সড কনক্রিট সিমেন্ট বা স্টিলের একসাথীয় স্টিল বা কাঠামোগত উপাদান বসানো হবে, যার ফলে ভূমিকম্পের ফলে যে বিল্ডিংয়ের উপর একটা চাপ পড়ে সেটা হচ্ছে সহ্য করবে। এটা হচ্ছে শক অ্যাবজর্বার। শক অ্যাবজর্বার হচ্ছে হাইড্রোলিক বা রাবার শক অ্যাবজর্বার, যা ভবনের উপর যে ভূমিকম্পের সময় কম্পন সৃষ্টি হয় এটা শোষণ করে নেবে, ফলে ভবনটি আরও স্থিতিশীলতা অর্জন করবে। তো আমরা বলতে পারি আমরা যদি এই দুটি প্রযুক্তি ব্যবহার করে একটি ভবন নির্মাণ করি তাহলে আমাদের ভবনটির স্ট্রাকচার আরও শক্তিশালী হবে এবং মুভমেন্টটা তুলনামূলক কমে যাবে, যার ফলে আমাদের ভূমিকম্প ফলে ভবন ধসে পড়বে, মানুষের প্রাণ যাবে, ক্ষয়ক্ষতি হবে, এগুলো আমরা রোধ করতে পারি। তাই কৃষি প্রযুক্তি অন্যতম সেচ প্রকল্পের একটা মডেল হচ্ছে আমরা সেগুলো তখন আমরা কিন্তু সঠিকভাবে ঢুকতে পাই, কিন্তু আমাদের কিন্তু সৌরশক্তি কিন্তু নবায়নযোগ্য শক্তি এটাকে আমরা রূপান্তর করে দিনের বেলায় হচ্ছে আমরা সেচ প্রকল্প পরিচালনা করতে পারি। আমরা 5 কিলো সোলার প্যানেল ব্যবহার করি, সেই সোলার প্যানেল থেকে আমরা 3 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটর চালু করতে পারি এবং পাশাপাশি হচ্ছে 200 ভোল্টের ব্যাটারির সাহায্যে আমরা কিন্তু রাত্রে যদি সোলার পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কিন্তু 5 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবো, যেহেতু আমাদের সারা রাত তো সেচ দিতে হয়, সেজন্য আমরা 5-6 ঘন্টা সেচ দিলে আমাদের সেখান থেকে প্রায় 2.5 লক্ষ লিটার পানি পাওয়া যাবে এবং আমাদের যদি আমরা 1 ইঞ্চি পরিমাণ গভীর করে সেচ দিতে থাকি তাহলে 27,000 লিটার প্রতি একরে পানির প্রয়োজন হয় এবং সেই পানির মাধ্যমে আমরা 1 একর জমি দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা 10 একর বা তারও কত একর আমরা আবার যেহেতু দিনের বেলা আমরা সূর্যের আলো ভালোভাবে পাবো, সেই সূর্যের আলো ব্যবহার করে কিন্তু আমরা আরও অত্যন্ত বেশি আমরা 20 থেকে 30 একর জমি পর্যন্ত আমরা সেটাকে সেচ দিতে পারবো। আবার যখন আমরা যদি এককালীন একটা খরচ করে জমির উপরে বা নিচে এরকম পাইপ আকারে যদি আমরা কোনো যন্ত্রপাতি করে দিতে পারি তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এককালীন যে খরচটা সেই খরচের মাধ্যমে আমাদের মাটি ক্ষয় হবে না, আমাদের পানি কিন্তু একটা অপচয় হয়, সেই অপচয়টা হবে না। আর এই অপচয় যেহেতু আমাদের বেশি হয় সেক্ষেত্রে আমরা এই পাইপের মাধ্যমে পানির গোড়ায় গাছের গোড়ায় পানিগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আবার স্যার আমরা এখানে হচ্ছে আত্মরক্ষার জন্য একটা যন্ত্র করেছি, স্টান্ট। এটা হচ্ছে বর্তমানে আমাদের দেশে কিন্তু নারী নির্যাতন, নারীদের জন্য বিশেষত এটা তৈরি করেছি, নারীদের উপরে সব এটা হচ্ছে তখন কী করবে ওই ব্যক্তিটাকে তৎক্ষণাৎ অজ্ঞান করে দেবে, যার ফলে হচ্ছে জানমাল রক্ষণ হবে এবং সেক্ষেত্রে তাদের হচ্ছে তার নিরাপত্তা। আমরা শ্রীবর্তী বাণীবাই আব্দুল আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আজকের এই 46তম বিজ্ঞান মেলায় আমাদের প্রথম প্রযুক্তি হলো রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটার রোবট। যে কোনো একটা উপস্থাপনা করো তোমাদের
আমাদের প্রজেক্টটি হলো রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটার। মাঝে মধ্যে এমন হয়েছে একটি জায়গায় আগুন লেগেছে, আগুনটি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। সে সময় একজন দমকল কর্মী যদি গাড়ি নিয়ে যেতে যায় তার জীবনের রিস্ক থাকে। বিশেষ করে যদি আমরা 2025 সালের প্রথম দিকে দেখি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে ভয়ঙ্কর দাবানলটি হয়েছিল, সে সময় সেখানে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়া খুবই দুষ্কর হয়ে গিয়েছিল। সেজন্যই আমাদের এই রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটার কাজটি আমরা এটিকে দূর থেকে কন্ট্রোল করতে পারবো এবং অগ্নি নির্বাপন করতে পারবো। এতে আমাদের ফায়ার সার্ভিসের আরও উন্নতি হবে এবং তাদের জীবনের রিস্ক কমে যাবে, তাদের ক্ষয়ক্ষতি কম হবে। স্যার আমাদের এটা দূর থেকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল হবে এবং আগুন নির্বাপন হবে। আমাদের সেকেন্ড যে প্রজেক্টটি আছে সেটি হলো ডে নাইট অটো সেন্সর লাইট। এটির মাধ্যমে দিনের বেলা সকালবেলায় সূর্যের আলোতে লাইটটি চার্জ হবে এবং রাতে আলো দিবে। দিনের আলোতে এটি বন্ধ থাকবে, কিন্তু রাত হওয়ার পর এটি আপনা আপনি জ্বলে যাবে। এটিতে আমরা ব্যবহার করেছি একটি এলডিআর সেন্সর, একটি ট্রানজিস্টর, একটি রেজিস্টার ও একটি লাইট। আর এটি হচ্ছে একটি আদর্শ গ্রাম। যে আদর্শ গ্রামের অংশ হিসেবে আছে একটি ফ্লোটিং হাউস, ভাসমান বাড়ি, একটি ভূমিকম্পের অ্যালার্ম। এই গ্রামে সেফটির জন্য আমরা ভূমিকম্পের অ্যালার্মটি রেখেছি। ভূমিকম্প হলো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্ব কোনো বার্তা নেই, তার জন্য আমাদের ভূমিকম্পের অ্যালার্মটি যখন ভূমিকম্প খুবই কম মাত্রায় ঘটেছে, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, সেই সময় আমাদের ভূমিকম্পের অ্যালার্মটি আমাদেরকে সতর্ক করে দিবে। তার ফলে আমরা সঠিক মতো ব্যবস্থা নিতে পারবো। এবং আমাদের আছে ভাসমান বাড়ি। 2024 সালে যদি সিলেটের দিকে আমরা লক্ষ্য করি, সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে শুধু বন্যার কারণে। তাদের জন্য আমরা এই ফ্লোটিং হাউসে যখন পানির উচ্চতা বাড়বে সে অনুযায়ী আমাদের ফ্লোটিং হাউসটি উপরে উঠবে এবং যখন পানির উচ্চতা কমবে সে অনুযায়ী আমাদের ফ্লোটিং হাউসটি নিচে নামবে। এটিতে আমরা 10 থেকে 15 দিনের শুষ্ক খাদ্য ও বিশুদ্ধ পানির বন্দোবস্ত রাখবো, যাতে 3 থেকে 4 হাজার মানুষ অবস্থান করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। আর আমাদের যে উপজেলায় চ্যাম্পিয়ন হয়ে জেলাতে এসেছি। এটা চ্যাম্পিয়ন গ্রুপ উপজেলায় চ্যাম্পিয়ন হয়ে একটা প্রতিষ্ঠান থেকে দুইটা ঠিক আছে। বিজ্ঞান ক্লাব ছিল, কিন্তু তারা তো স্কুল ব্যবহার করেছে, আমরা তো স্কুল শুধু মার্কিং করি আসতে। আচ্ছা, আমি কথা নিচ্ছি। ওইটা বিশেষ না, এটা বিশেষ। ওইটা বিশেষ। বলো স্যার, আমাদের আমি কি প্রজেক্ট? উপস্থাপনায় আছি, তা সে পোশাকে বানাচ্ছি। আজ এই বিজ্ঞান মেলায় আমরা যে প্রজেক্টটি উপস্থাপন করছি এর নাম রিভার ক্লিন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ নদী মৃত। এই মৃত নদীগুলোকে পুনরায় জাগ্রত করার সচেতনতা থেকেই আমাদের আজকের প্রকল্প। এই প্রকল্পটি ব্যবহার করে আমরা আমাদের যে ভাসমান ময়লা আবর্জনাগুলো আছে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারবো। এই জায়গায় একটি কনভে বেল্ট থাকবে। এই কনভে বেল্টের মুভিংয়ের মাধ্যমে কনভে বেল্টের মুভিংয়ের মাধ্যমে নদীতে যে আবর্জনাগুলো আছে এগুলো উঠে এসে একটা বক্সে জমা হবে। পরবর্তীতে পচনশীলগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করব এবং অপচনশীলগুলোকে আমরা রিসাইকেল করে পুনর্ব্যবহার করতে পারব। এর নিচে একটা সেন্সর দেওয়া থাকবে, যে সেন্সরের মাধ্যমে আমরা শুধুমাত্র শাকার ফিশ আইডেন্টিফাই করতে পারবো। এতে করে জলজ পরিবেশের প্রাণীগুলো তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এই প্রকল্পটি যখন আমরা বাস্তবায়ন করব তখন এর সাথে আমরা সোলার সিস্টেম ব্যবহার করতে পারি এবং ফোনের মাধ্যমেও এই প্রকল্পটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটাই ঠিক আছে, ঠিক আছে। প্রতিটাই জি স্যার, এটা ছোট। ঠিক আছে। থ্যাংক ইউ।